সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কর্ণ নিয়ে আলোচনা করেছিলাম। সমন্বয় এবং নিয়ন্ত্রণ যে অধ্যায়টা, সেখান থেকে কর্ণ পড়ানো হয়েছিল। তো আজকে আমরা পড়ব যে স্নায়ুতন্ত্র, অর্থাৎ এখানে কি কি পড়বো আজকে। স্নায়ুতন্ত্র থেকে নিউরন, নিউরন তারপরে মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের গঠন, আরেকটা হচ্ছে পড়ব করটিক স্নায়ু, করটিক স্নায়ু, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নিউরন সম্পর্কে তোমরা আগে থেকেও জেনেছো যে স্নায়ুকোষের গাঠনিক একককে বলা হয় কি নিউরন। তো নিউরন যেটা আছে যে প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি কোষ দেহ, কোষ দেহ, আরেকটা হচ্ছে নিউরাইট, নিউরাইট। একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে নিউরাইট। তো নিউরাইট আবার দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে একজন, আরেকটা হচ্ছে ডেনড্রাইট, ডেনড্রাইট, একজন ও ডেনড্রাইট। এখন এই কোষ দেহ বিভিন্ন আকৃতির, তারকাকার, গোলাকার, নক্ষত্রাকার, বিভিন্ন আকৃতির হতে পারে কোষ দেহ। তো আমি একটা নিউরন আঁকছি, দেখো যে তো এটা হচ্ছে কি একটা নিউরন। তো নিউরনের যে কোষ দেহটা তারকাকার। তো এখানে কোষের মধ্যে যে এই যে নিউরনের যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমকে বলা হয় কি নিউরোপ্লাজম, নিউরোপ্লাজম বলা, নিউরোপ্লাজম বলা হয়, নিউরোপ্লাজম। আর একটা একটা নিউরনে একটি নিউক্লিয়াস থাকে। আর এই নিউরনগুলো পরস্পর যুক্ত হয়ে সাইন্যাপস গঠন করে, অর্থাৎ একটা নিউরনের ডেনড্রাইট আর আরেকটা নিউরনের একজন কি করে যে সাইন্যাপস গঠন করে, সাইন্যাপস গঠনের মাধ্যমে এরা পরস্পর যুক্ত থাকে। আর একটা নিউরনের দৈর্ঘ্য প্রায় 1 মিটার লম্বা হয়ে থাকে। তো এখন যে এটা গেল কি যে কোষদেহ। এরপর আসো যে নিউরাইট। নিউরাইট হচ্ছে যে কোষদেহ থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়ে আসছে। এখানে দেখো যে এখানে কতগুলো ছোট শাখা বের হয়ে আসছে, আবার এখানে একটা দীর্ঘ শাখা বের হয়ে আসছে। এই শাখাগুলোকে বলা হয় কি নিউরাইট বলা হয়। এখন এই নিউরাইটের যে ছোট ছোট যে শাখাগুলো আছে, সেই ছোট শাখাগুলো হচ্ছে, এটা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন। আর এর থেকে যে আরো ক্ষুদ্র কতগুলো শাখা বের হয়ে আসছে, এগুলো হচ্ছে কি
রাইট। এটা হচ্ছে কি ডেনড্রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউরন, যে কোষ দেহ থেকে যে ছোট শাখাগুলো বের হয়ে আসছে সেগুলো হচ্ছে কি ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে আবার যে ক্ষুদ্র কতগুলো শাখায় বিভক্ত হয়েছে এগুলো হচ্ছে ডেনড্রাইট। তো এরপর আসো যে একজন একজন হচ্ছে কোষ দেহ থেকে যে দীর্ঘ যে শাখাটা বের হয়ে আসছে এই দীর্ঘ শাখাটাকে বলা হয় কি একজন বলা হয়। তো এখন এই একজনের মধ্যে দীর্ঘ শাখাটা যেটা আর কি, তো একজনের বাইরের একটা স্নেহ পদার্থের স্তর থাকে। এই স্নেহ পদার্থের স্তরকে বলা হয় কি মায়েলিন। এগুলো স্নেহ পদার্থের স্তর আছে, মায়েলিন আবরণ। মায়েলিন মায়েলিন আবরণ বলবে। তো এখন এই মায়েলিন আবরণের বাইরে একটা, যে একজনের বাইরে সবচেয়ে পাতলা পর্দা থাকে, যে আবরণ থাকে, সেটা হচ্ছে কি নিউরিলেমা। নিউরিলেমা বলা হয়, যে নিউরিলেমা বলা হয়। এই নিউরিলেমা বলা হয় সবচেয়ে বাইরের পাতলা একটা আবরণ একজনকে ঘিরে আছে। অর্থাৎ নিউরিলেমা এবং একজনের মাঝখানে, অর্থাৎ এই যে নিউরিলেমা এবং একজন, এই একজনের মাঝখানে আছে কি যে মাইলিন বা স্নেহ পদার্থের স্তর। হ্যাঁ, স্নেহ পদার্থের স্তর আছে। হুম। তারপরে হচ্ছে কি যে এই একজনের শেষ প্রান্তের দিকে যে শাখা আছে, যে শাখাগুলো আছে সেগুলোকে বলা হয় কি ট্যালোডেনড্রিয়ন। এগুলোকে বলা হয় কি ট্যালোডেনড্রিয়ন। ট্যালোডেনড্রিয়ন যে শাখাগুলো আছে সেগুলো হচ্ছে কি ট্যালোডেনড্রিয়ন বলে। এরপরে যে শাখাগুলোর প্রান্তভাগে যে গোলাকার বস্তু দেখা যায়, গোলাকার বস্তু, এগুলোকে বলা হয় কি সিন্যাপটিক নার্ভ। সিন্যাপটিক নার্ভ বলা হয়। আর এখন এই যে এই নিউরনের যে ডেনড্রাইট একজন, আবার তার পিছনের যে নিউরনের এক ডেনড্রাইট কি করবে, যে সাইন্যাপস গঠন করবে। এই সাইন্যাপসের মধ্য দিয়েই উদ্দীপনা পরিবহন করে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কি যে নিউরনের গঠন গেল। তো এখন আসো যে মস্তিষ্কের গঠন। তার আগে একটু একটু বলছি যে নিউরনের বিভিন্ন ধরনের নিউরন আছে। এ পোলার, বিভিন্ন প্রকার নিউরন আছে এখানে। এ পোলার, ইউনিপোলার, তারপরে আছে বাইপোলার, বাইপোলার, তারপরে সিডো, সিডো ইউনিপোলার, ইউনিপোলার। এ পোলার মানে মেরুবিহীন, অর্থাৎ গোলাকার, কোনো মেরু টেরু নেই। এ পোলার। ইউনিপোলার হচ্ছে যে একটি মাত্র মেরু থাকে বা একটি মাত্র প্রান্ত থাকে, সেটা হচ্ছে কি ইউনিপোলার, অর্থাৎ লম্বা একটি মাত্র প্রান্ত, সেটা হচ্ছে কি ইউনিপোলার। আর বাইপোলার হচ্ছে দুই মেরুযুক্ত, দুই মেরুযুক্ত যেটা, সেটা হচ্ছে কি বাইপোলার। এরপর হচ্ছে সিডো ইউনিপোলার। সিডো ইউনিপোলারটা হচ্ছে কি যে এই প্রথম দিকে দুইটাই থাকে, পরে একটা আস্তে আস্তে কি হয়ে যায়, যে বিলীন হয়ে যায়, একটা থাকে মাত্র সিডো ইউনিপোলার। আরেকটা হচ্ছে মাল্টিপোলার। মাল্টি
মাল্টিপোলার। মাল্টিপোলার হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে মাল্টিপোলার, যে বহু মেরুযুক্ত। মেরুবিহীন, এক মেরু, দ্বিমেরু, স্থিরূপ মেরুযুক্ত অর্থাৎ মিথ্যা এক মেরু বা ফলস মেকি এক মেরু। এরপর হচ্ছে মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত। তাহলে বিভিন্ন ধরনেরই এই নিউরন দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখন আসলে যে আমরা মস্তিষ্ক নিয়ে কথা বলি। তো তো মস্তিষ্কের গঠনে আমরা পাচ্ছি যে মস্তিষ্ক কয়টি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্ক প্রধানত যে গঠনটা আমরা পাচ্ছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশগুলো আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এখানে স্নায়ুতন্ত্র, এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে কি মস্তিষ্ক, তারপর হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে ঐচ্ছিক স্নায়ু এবং ঐচ্ছিক স্নায়ু আছে, আর আছে অনৈচ্ছিক স্নায়ু বা স্বয়ংক্রিয় স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ু। তো এখন যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে কি যে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, যে মস্তিষ্ক থেকে বা সুষুম্না কাণ্ড থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়ে আসছে, এগুলি হচ্ছে কি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা আজকে এখন পড়ছি যে মস্তিষ্ক। মস্তিষ্ক পড়ছে। তো মস্তিষ্কের তিনটি অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখন এই অগ্র মস্তিষ্কের আবার তিনটি অংশ আছে: সেরেব্রাম, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হাইপো থ্যালা সেরেব্রাম, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। আর মধ্য মস্তিষ্কের মধ্যে আছে সেরেব্রাল পেডাঙ্কল, সেরেব্রাল পেডাঙ্কল, তারপরে আছে
সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তারপরে আছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এরপর আসে যে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি আছে, যে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে হচ্ছে কি, যে সেরেবেলাম, 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 তারপরে আছে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, তারপরে আছে পন্স। এটা হচ্ছে যে মস্তিষ্কের যে শ্রেণী বিভাগটা। তো আমরা পড়ব যে অগ্র মস্তিষ্কের যে গঠন। অগ্র মস্তিষ্ক যে প্রধান অংশ সেটা হচ্ছে সেরেব্রাম। তো সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের যে মূল প্রধান অংশ। দেখা যায় কি যে সেরেব্রাম দুইটা খণ্ডে বিভক্ত। খণ্ড দুটো হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা হচ্ছে কি বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর সেরেব্রাল যে একটা পাতলা স্বচ্ছ দ্বিস্তরী পর্দা দ্বারা বেষ্টিত থাকে, সেটাকে বলা হয় কি মেনিনজেস বলা হয়। তো এখন এই মেনিনজেসের যদি প্রদাহ ঘটে, তখন সেক্ষেত্রে কি হয়, যে মেনিনজাইটিস দেখা দেয়, মেনিনজাইটিস হয়। তো সেরেব্রামের যে দুটি খণ্ড, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, ডান অংশটা দেহের বাম দিকে নিয়ন্ত্রণ করে, আবার বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান দিকে অংশকে বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে। তো সেরেব্রামের মধ্যে যে উঁচু নিচু ভাঁজ দেখা যায়, সেরেব্রাম একটু খেয়াল করে দেখো যে সেরেব্রামের মধ্যে উঁচু নিচু ভাঁজ আছে। এই উঁচু নিচু ভাঁজগুলোর মধ্যে উঁচুটাকে বলা হয় কি জাইরাস, আর নিচু অংশটাকে বলা হয় কি ফিশার। জাইরাস এবং ফিশার। তারপরে আর এই সেরেব্রামের যে স্তর, দুই স্তর বিশিষ্ট। বহিঃস্তরটা হচ্ছে কিছুটা পাতলা জাতীয়, সেটা হচ্ছে এই কি দ্বারা পূর্ণ থাকে, সেখানে এই গ্রে ম্যাটারে পূর্ণ থাকে। বহিঃস্তরটা থাকে গ্রে ম্যাটারে পূর্ণ, আর অন্তঃস্তর যেটা আছে ভিতরের দিকে, সেটাতে থাকে হোয়াইট ম্যাটার পূর্ণ থাকে। তাহলে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার এগুলো থাকে কোথায়, যে সেরেব্রামের ভিতরের অংশে। এখন সেরেব্রাম কি কাজ করে, চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, তারপরে উদ্ভাবনী শক্তি, এগুলো হচ্ছে সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তারপর আসে যে থ্যালামাস। আচ্ছা, সেরেব্রাম যে একটা পাতলা পর্দার উপর অবস্থিত, যে ভিত্তির উপর সেরেব্রামটা অবস্থিত, সেটা হচ্ছে কি কর্পাস ক্যালোসাম। সে অংশটাকে বলা হয় কি কর্পাস ক্যালোসাম বলা হয়। ঠিক আছে। তো এখন যে থ্যালামাস, থ্যালামাস হচ্ছে সেরেব্রামের নিচে, অর্থাৎ কর্পাস ক্যালোসামের নিচে, বা ওই যে মেডুলা অবলঙ্গাটার উপরের দিকে, পন্সের উপরের দিকে যে ছোট্ট গোলাকার যে একটা বস্তু দেখা যায়,
সেটা হচ্ছে কি থ্যালামাস। থ্যালামাস দেখা যায় কি যে চাপ, স্পর্শ, অনুভূতি এগুলোকে নিয়ন্ত্রণ করে, বা ঘুমন্ত মানুষের হঠাৎ জাগিয়ে তোলা এগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি মস্তিষ্কের থ্যালামাস, বা পরিবেশ সম্পর্কে জাগ্রত করে। এই সবগুলি কাজ হচ্ছে থ্যালামাস কাজ করে থাকে। এরপর আসছে যে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটাও সেরেব্রামের নিচে অবস্থিত, যে পঞ্চসম্মুখভাগে অবস্থিত যে অংশটুকু সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস বলে। এখন এই হাইপোথ্যালামাস কি কাজ করে? হাইপোথ্যালামাস যে ঘৃণা, ক্রোধ, ভালো লাগা এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে কি যে হাইপোথ্যালামাস। ঠিক আছে? তো এখানে দেখা যায় কি যে সেরেব্রাম আর এখানে যে সেরেবেলাম, এই দুইটা পার্থক্য আসে আমার পরীক্ষার সময়, যে দুটির মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে কি যে সেরেব্রাম অগ্র মস্তিষ্কের প্রধান অংশ, আর সেরেবেলামটা হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরেবেলাম। তো গঠন দিক দিয়ে প্রায় একই রকমের গঠন প্রায়, তবে এটার অবস্থানগত কারণে এটা এটা হচ্ছে মস্তিষ্কের পিছন দিকে অবস্থান। এটার অবস্থান হচ্ছে মস্তিষ্কের পিছন দিকে সেরেবেলামের, আর এটার অবস্থান হচ্ছে সমগ্র মস্তিষ্ক জুড়ে হচ্ছে অবস্থান, মানে উপরের দিকে যে অংশ সেটা। আর সেরেবেলাম পরে হচ্ছে যে মেডুলা অবলঙ্গাটা, যেটা এই মেডুলা অবলঙ্গাটা হচ্ছে দীর্ঘ লম্বা, যেটা এই ইয়ে পর্যন্ত বিস্তৃত আছে। যে এই মেডুলা অবলঙ্গাটা থেকে যে করটিক যে স্নায়ুগুলো আছে, এই কর্টিক স্নায়ু মূলত আছে 12 জোড়া কর্টিক স্নায়ু আছে। এই 12 জোড়া কর্টিক স্নায়ুর মধ্যে 8 জোড়া কর্টিক স্নায়ু হচ্ছে কি এই মেডুলা অবলঙ্গাটা থেকে বের হয়ে আসছে। এই 8 জোড়া কর্টিক স্নায়ু কোত্থেকে বের হয়ে আসছে? যে মেডুলা অব লঙ্গাটা থেকে। মেডুলা অব লঙ্গাটা থেকে 8 জোড়া কর্টিক স্নায়ু বের হয়ে আসছে। তারপরে আসছে যে পন্স। পন্স হচ্ছে মেডুলা অব লঙ্গাটার সম্মুখ ভাগে, যেখানে পন্স অবস্থিত। তো আর এখানে এই পন্সগুলো দেখা যায় কি যে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন গেল কি যে মস্তিষ্কের গঠন সম্পর্কে আমরা জানলাম। তারপর আসছে যে করটিক স্নায়ু। এখন আমরা পড়ব করটিক স্নায়ু। করটি করটি হচ্ছে মাথার খুলি, অর্থাৎ মাথার খুলির ভিতরে যে স্নায়ুগুলো আছে, মস্তিষ্কের দিকে যে স্নায়ুগুলো আছে সেগুলো হচ্ছে কি করটিক স্নায়ু। তো এই করটিক স্নায়ু আছে 12 জোড়া করটিক স্নায়ু আছে। 12 জোড়া করটিক স্নায়ু আছে। আবার সুষমাকাণ্ড থেকে আবার 31 জোড়া স্নায়ু বের হয়ে আসছে। যে স্পাইনাল কর্ড থেকে বা সুষুম্নাকাণ্ড থেকে আছে 31 জোড়া স্নায়ু। হুম। তো এই কর্টিক স্নায়ুগুলো 12 জোড়া কর্টিক স্নায়ু হচ্ছে কি, এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। যে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, মোটর, টকলিয়ার, টকলিয়ার,
ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ফেসিয়াল, অডিটরি, অডিটরি, গ্লাসোফ্যারেঞ্জিয়াল, গ্লাসোফ্যারেঞ্জিয়াল, তারপরে ভ্যাগাস, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, তারপর হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। এই 12 জোড়া কর্ডিক স্নায়ু। এখন এই কর্ডিক স্নায়ুর মধ্যে আছে কিছু আছে সংবেদী, কিছু মিশ্র, আর কিছু আছে মিক্সড। 3 ধরনের কর্ডিক স্নায়ু আছে। সেন্সরি, এই 3 ধরনের মধ্যে আছে যে সেন্সরি বা সংবেদী, সেন্সরি, মোটর, মোটর, আর হচ্ছে মিক্সড। 3 ধরনের এই কর্টেক্স স্নায়ুগুলো, এখানে যে 12 জোড়ার মধ্যে এগুলো 3টে অংশে বিভক্ত। একটা হচ্ছে সেন্সরি, মোটর এবং মিক্সড। সেন্সরি যেটা সংবেদী স্নায়ু, যেটা এই স্নায়ুটা কি করে যে উদ্দীপনা পরিবহন করে মস্তিষ্কে নিয়ে যায়, অর্থাৎ যে উপযুক্ত স্থান থেকে, যে ঘটনাস্থল থেকে উদ্দীপনা পরিবহন করে মস্তিষ্কের দিকে নিয়ে যায় যে স্নায়ুটা, সেটা হচ্ছে কি সেন্সরি স্নায়ু। আর মোটর স্নায়ু হচ্ছে মস্তিষ্ক থেকে যে স্নায়ুর অনুভূতিটা, সেই স্নায়ুর অনুভূতিটা বহন করে নিয়ে যায় হচ্ছে কি যে মোটর স্নায়ু। এরপর হচ্ছে মিক্সড, যেটা অর্থাৎ দুটা কাজই করে, অর্থাৎ যে সকল স্নায়ুগুলো ঘটনাস্থল থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, আবার মস্তিষ্ক থেকে তার উপযুক্ত প্রতিবেদন ওই নির্দিষ্ট স্থানে বহন করে নিয়ে যায়, সেগুলো হচ্ছে কি মিক্সড স্নায়ু। তো এখন দেখো যে এগুলোকে আমরা 3টা অংশে বিভক্ত করে ফেলি, যে 1, 2, 8, অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি। এগুলো হচ্ছে সেন্সরি সংবেদী স্নায়ু। এরপর হচ্ছে মানে 1, 2, 8, 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার হচ্ছে সংবেদী। আর 5, 7, 9, 10 এই চারটা হচ্ছে মিক্সড। 5, 7, 9, 10 এগুলো হচ্ছে মিশ্র স্নায়ুর কাজ করে। আর বাকি যেগুলো আছে 3, 4, 6, 11, 12 এই স্নায়ুগুলো হচ্ছে কি 3, 4, 6, 11, 12 এগুলো হচ্ছে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ু। ঠিক আছে, তাহলে এই কর্টিক স্নায়ুগুলোর থেকে যে এই স্নায়ুগুলোর যে উৎপত্তি, বিস্তার এবং কাজ, এগুলো পড়তে হবে। এগুলো একটা বইয়ের মধ্যে একটা ছক আছে, ছকটা পড়ে ফেললেই হয়ে যাবে।
তাহলে তোমরা আগামী ক্লাসের জন্য যে এই মস্তিষ্কের গঠন, নিউরনের গঠন, তারপরে বিভিন্ন প্রকার যে কর্টিক স্নায়ুগুলো আছে এগুলো সম্পর্কে পরে শেষ করে রাখবে। ধন্যবাদ সবাইকে।